সবাইকে স্বাগত জানাচ্ছি শারমিন। এবিসি রেডিও এফএম 89.2 শুরু হয়ে গেছে আপনার পছন্দের অনুষ্ঠান কুয়াশা। প্রথম কাহিনী শুনবো, যেটা সেতু পড়ে শোনাবে। প্রথম ঘন্টার কাহিনীর নাম হচ্ছে ছায়া সঙ্গী, হুমায়ুন আহমেদের লেখা। যারা হুমায়ুন ভক্ত আছেন নিশ্চয়ই অনেক খুশি হয়েছে। তো ঠিক আছে, আমরা এখন শুনছি প্রথম অংশটুকু, তারপর ছোট্ট একটা বিরতি নিয়ে পরের অংশে চলে যাব, তারপর আমার সঙ্গে আবার কথা। প্রতি বছর শীতের ছুটির সময় ভাবি কিছুদিন গ্রামে কাটিয়ে আসবো, দলবল নিয়ে যাব, হইচই করা যাবে। আমার বাচ্চারা কখনোই গ্রাম দেখেনি, তারা খুশি হবে, পুকুরে ঝাপাঝাপি করতে পারবে। শাপলা ফুল যে শুধুই মতিঝিলের সামনেই ফোটে না, অন্যান্য জায়গাতেও ফোটে, তাও তারা স্বচক্ষে দেখতে পারবে। আমার বেশিরভাগ পরিকল্পনাই শেষ পর্যন্ত কাজে লাগাতে পারিনি। এটা কেমন করে জানি লেগে গেল। একদিন সত্যি সত্যি রওনা হলাম। আমাদের গ্রামটাকে অজ বললেও সম্মান দেখানো হয়। যোগাযোগ ব্যবস্থার এমন সুন্দর সময়েও সেখানে পৌঁছতে হয় গরুর গাড়িতে, বর্ষার সময় নৌকা। তবে মাঝখানে একটা হাওর পরে বলে সেই যাত্রা অজ্ঞস্ত যাত্রার মতো। অনেকদিন পর গ্রামে গিয়ে ভালো লাগলো। দেখলাম আমার বাচ্চাদের আনন্দ বর্ধনের জন্য সব ব্যবস্থাই নেওয়া হয়েছে। কোত্থেকে যেন একটা হাড় জিরজিরে বেতেও ঘোড়া জোগাড় করা হয়েছে। এই ঘোড়া নাড়াচাড়া করে না, এক জায়গায় দাঁড়িয়ে থাকে। খুব বেশি বিরক্ত হলে দীর্ঘ নিঃশ্বাসের মতো একটা শব্দ করে এবং লেজটা নাড়ে। বাচ্চারা এত বড় একটা জীবন্ত খেলনা পেয়ে মহা খুশি। 2-3 জন একসঙ্গে ঘোড়ার পিঠে উঠে বসে থাকে। তাদের অসংখ্য বন্ধু বান্ধব জুটে গেল। যেখানেই যায় তাদের সঙ্গে গোটা 50 ছেলেপুলে তো থাকেই। আমার বাচ্চারা যা করে তাতেই তারা চমৎকৃত হয়। আমার বাচ্চারা তাদের বিপুল জনপ্রিয়তায় অভিভূত। তারা তাদের যাবতীয় প্রতিভা দেখাতে শুরু করলো। কেউ কবিতা বলছে, কেউ গান, কেউ ছড়া। আমি একগাদা বই সঙ্গে নিয়ে গিয়েছিলাম। আমার পরিকল্পনা পুরোপুরি বিশ্রাম নেওয়া, শুয়ে বসে বই পড়া, খুব বেশি ইচ্ছা করলে খাতা কলম নিয়ে বসা। একটি উপন্যাস অর্ধেকের মতো লিখেছিলাম, বাকিটা কিছুতেই লিখতে ইচ্ছা করছিল না। পাণ্ডুলিপি সঙ্গে করে নিয়ে এসেছি, নতুন পরিবেশ যদি লিখতে ইচ্ছে করে। প্রথম কিছুদিন বই বা লেখা কোনোটাই নিয়ে বসা হলো না। সারাক্ষণই লোকজন আসছে, তারা অত্যন্ত গম্ভীর গলায় নানান জটিল বিষয় নিয়ে আলোচনার উৎসাহী। এসেই বলবে, দেশের অবস্থাটা কি কম দেহি সরবিয়া, বড়ই চিন্তাযুক্ত আছি মোরা। দেশের হইলটা কি, কি দেশ ছিল আর কি হইল? দিন 4-5 পর সবাই বুঝে গেল দেশ সম্পর্কে আমি কিছুই জানি না, গল্প গুজবও তেমন করতে পারি না। তারা আমাকে রেহাই দিল, আমি হাফ ছেড়ে বাঁচলাম। গ্রামের নতুন পরিবেশের কারণেই হোক বা অন্য কোনো কারণেই হোক, আমি লেখালেখির প্রবল আগ্রহ বোধ করলাম। অসমাপ্ত পাণ্ডুলিপি নিয়ে বসলাম। সারাদিন লেখালেখি কাটাকুটি করে সন্ধ্যায় স্ত্রীকে সঙ্গে করে বেড়াতে বের হই। চমৎকার লাগে। প্রায় রাতেই 1-2 করে গাতক আসে। এরা জ্যোৎস্না ভেজা উঠানে বসে চমৎকার গান করে। ও মনা, ওই কথাটা না জানলে প্রাণে বাঁচতাম না, না না না, আমি প্রাণে বাঁচতাম না। সময়টা বড় চমৎকার কাটতে লাগলো। লেখার ব্যাপারে আগ্রহ বাড়তেই লাগলো। সারা দিনে লিখি। এক দুপুরের কথা, এক মনে লিখছি। জানালার পাশে খুট করে শব্দ হলো।
তাকিয়ে দেখি খালি গায়ে রোগা মতো 10-11 বছরের একটা ছেলে গভীর আগ্রহে আমার দিকে তাকিয়ে আছে। জানালার ওপাশ থেকে গভীর কৌতূহলে সে আমাকে দেখে, চোখে চোখ পড়লেই পালিয়ে যায়। আজ পালালো না। আমি বললাম, কিরে? সে চট করে মাথা নামিয়ে ফেলল। আমি বললাম, চলে গেলি নাকি? আড়াল থেকে বলল, না। নাম কি রে তোর? মন্তাজ মিয়া। আয় ভেতরে আয়। না। আর কোনো কথাবার্তা হলো না। আমি লেখায় ডুবে গেলাম। ঘুঘু ডাকা শ্রান্ত দুপুরে লেখালেখির আনন্দে অন্যরকম। মন্তাজ মিয়ার কথা ভুলে গেলাম। পরদিন আবার এই ব্যাপার। জানালার ওপাশে মন্তাজ মিয়া বড় বড় কৌতূহলী চোখে তাকিয়ে আছে। আমি বললাম, কি ব্যাপার মন্তাজ মিয়া, আয় ভেতরে। সে ভেতরে ঢুকলো। আমি বললাম, থাকিস কোথায় তুই? উত্তরে সে পোকা খাওয়া দাঁত বের করে হাসলো। স্কুলে যাস না? আবার হাসি। আমি খাতা থেকে একটা সাদা কাগজ ছিঁড়ে তার হাতে দিলাম। সে তার এই বিরল সৌভাগ্যে অভিভূত হয়ে গেল। কি করবে বুঝতে পারছে না। কাগজটার গন্ধ শুকলো। গালের উপর খানিকক্ষণ চেপে রেখে উল্কার বেগে বেরিয়ে গেল। রাতে খেতে খেতে আমার ছোট চাচা বললেন, মন্তাজ হারামজাদা তোমার কাছে নাকি আসে? আসলে একটা চট দিয়ে দিবা। বিরাট সুর, যাই দেখে তুলে নিয়ে যায়, ত্রিসীমানায় ঘেঁষতে দিবা না। 2 দিন পর পর মার খায়, তাতেও কোনো হুঁশ হয় না। তোমার এখানে এসে কি করে ও? কিছু করে না। চুরির সন্ধানে আছে, কে জানে এর মধ্যে হয়তো কলম টলম নিয়ে নিয়েছে। না, ও কিছু নেয়নি। ভালো করে খুঁজে টুজে দেখো, কিছুই বলা যায় না। ওই ছেলের অনেক ঘটনা। কি ঘটনা? আছে অনেক ঘটনা, বলবো এক সময়। পরদিন সকালে যথারীতি লেখালেখি শুরু করেছি। হইচই শুনে বের হয়ে এলাম। অবাক হয়ে দেখি মন্তাজ মিয়াকে 3-4 জন চ্যাংপলা করে নিয়ে এসেছে। ছেলেটা ফোপাচ্ছে, বোঝাই যাচ্ছে প্রচন্ড মার খেয়েছে। ঠোঁট ফেটে রক্ত পড়ছে, একদিকের গাল ফুলে আছে। আমি বললাম, কি ব্যাপার? শাস্তিদাতার একজন বললেন, ওই দেখেন তো, এই কলমটা আপনার নাকি? মন্তাজ হারামজাদার হাতে ছিল। দেখলাম কলমটা আমারই, 4-5 টাকা দামের বল পয়েন্ট। এমন কোনো মহার্ঘ বস্তু নয়, আমার কাছে চাইলেই দিয়ে দিতাম। চুরি করার কোনো প্রয়োজন ছিল না। মনটা একটু খারাপই হলো। বাচ্চা ছেলেটা চুরি শিখলো কেন? বড় হয়ে করবে কিও? ভাই সাহেব, কলমটা আপনার? হ্যাঁ, তবে আমি ওটাকে দিয়েছি, ছেড়ে দিন। বাচ্চা ছেলে এত মারধর করছেন কেন? মারধর করার আগে আমাকে জিজ্ঞেস করে নেবেন না। শাস্তিদাতা নির্বিকার ভঙ্গিতে বলল, এই মাইরে ওর কিছু হয় না, এটা ওর কাছে পানি ভাত। মায়ের না খাইলে ওর ভাত হজম হয় না। মন্তাজ মিয়া বিস্মিত চোখে আমাকে দেখছে। তাকে দেখেই মনে হলো সে তার ক্ষুদ্র জীবনে এই প্রথম একজনকে দেখেছে যে চুরি করার পরও তাকে চোর বলেনি। মন্তাজ মিয়া নিঃশব্দে বাকি দিনটা জানালার ওপাশে বসে রইল। অন্যদিন তার সঙ্গে 2-একটা কথাবার্তা বলি, আজ একটাও কথা বলা হলো না। মেজাজটা খারাপ হয়েছিল। এই বয়সে একটা ছেলে চুরি শিখবে কেন? মন্তাজ
মমতাজ মিয়ার যে বিশেষ একটা ঘটনা আছে তা জানলাম আমার ছোট চাচির কাছে। চুরির ঘটনারও দুদিন পর। গ্রামের মানুষদের এই একটা অদ্ভুত ব্যাপার, কোন ঘটনা যে গুরুত্বপূর্ণ কোনটা তুচ্ছ তা এরা বুঝতে পারে না। মমতাজ মিয়ার জীবনে এত বড় একটা ব্যাপার কেউ আমাকে এত দিনও বলেনি, অথচ তুচ্ছ সব বিষয় অনেকবার করে শোনা হয়ে গেছে। মমতাজ মিয়ার ঘটনা এই, 3 বছর আগে কার্তিক মাসের মাঝামাঝি মমতাজ মিয়া দুপুরে প্রবল জ্বর নিয়ে বাড়ি ফেরে। সেই জ্বরের প্রকোপ এতই বেশি যে শেষ পর্যন্ত মমতাজ মিয়ার হতদরিদ্র বাবা একজন ডাক্তারকে নিয়ে আসেন। ডাক্তার আনার কিছুক্ষণের মধ্যেই মমতাজ মিয়া মারা গেল। গ্রামের জন্ম এবং মৃত্যু দুটোই বেশ স্বাভাবিকভাবে গ্রহণ করা হয়। মমতাজ মিয়ার মা কিছুক্ষণ চিৎকার করে কাঁদল, তার বাবাও খানিকক্ষণ আমার পুত কই গেল রে বলে চেঁচিয়ে স্বাভাবিক হয়ে গেল। বেঁচে থাকার প্রবল সংগ্রামে তাদের লেগে থাকতে হয়, পুত্র শোকে কাতর হলে চলে না। মরা মানুষ যত তাড়াতাড়ি কবর দিয়ে দেওয়া হয় ততই নাকি সোয়াব, এবং কবর দিতে হয় দিনের আলো থাকতে থাকতে। কাজেই জুম্মা ঘরের পাশে মমতাজ মিয়ার কবর হয়ে গেল। সবকিছুই ঘটল খুবই স্বাভাবিকভাবে। অস্বাভাবিক ব্যাপার শুরু হলো দুপুর রাতের পর, যখন মমতাজ মিয়ার বড় বোন রহিমা কমলাকান্দা থেকে উপস্থিত হল। কমলাকান্দা এখান থেকে 21 মাইল। এই দীর্ঘ পথ একটি গর্ভবতী মহিলা পায়ে হেঁটে চলে এলো এবং বাড়িতে পা দিয়েই চেঁচিয়ে বলল, তোমরা করছো কি? মমতাজ বাচ্চা আছে, খবর খুঁজে তারে বাইর করো, দেরি করবা না। বলাই বাহুল্য কেউ তাকে পাত্তা দিল না। শোকে দুঃখে মানুষের মাথা খারাপ হয়ে যায়। কবর দিয়ে দেওয়ার পর নিকট আত্মীয় স্বজনরা সবসময় বলে ও মরে নাই। কিন্তু মমতাজ মিয়ার বোন রহিমা এই ব্যাপারটা নিয়ে এত হইচই শুরু করলো যে সবাই বাধ্য হলো মাওলানা সাহেবকে ডেকে আনতে। রহিমা মাওলানা সাহেবের পায়ে গিয়ে পড়ল, কাঁদতে কাঁদতে বলল, আপনি না বললে কবর খুঁড়বো না, আপনি রাজি না হওয়া পর্যন্ত আমি পা ছাড়তাম না। মমতাজ বাচ্চা আছে। মাওলানা সাহেব অনেক চেষ্টা করেও রহিমাকে ঝেড়ে ফেলতে পারলেন না। রহিমা বজ্র আটুনিতে পা ধরে বসে রইল। মাওলানা সাহেব বিরক্ত হয়ে বললেন, বাচ্চা আছে বুঝলা কেমনে? রহিমা ফোপাতে ফোপাতে বলল, আমি জানি, আমি জানি। গ্রামের মাওলানারা অতি কঠিন হৃদয় হয় বলে আমাদের একটা ধারণা আছে। এই ধারণা সত্যি নয়। মাওলানা সাহেব বললেন, প্রয়োজনে কবর দ্বিতীয়বার খোঁড়া জায়েজ আছে। এই মেয়ের মনে শান্তির জন্য এটা করা যায়, হাদিস শরীফে আছে। কবর খোঁড়া হলো। ভয়াবহ দৃশ্য। মমতাজ মিয়া কবরের গায়ে হেলান দিয়ে বসে আছে, পিটপিট করে তাকাচ্ছে। হঠাৎ চোখে প্রবল আলো পড়ায় চোখ মেলতে পারছে না। কাফনের কাপড়ের এক খণ্ড লুঙ্গির মতো পেঁচিয়ে পড়া, অন্য দুটি খণ্ড সুন্দর করে ভাঁজ করা। অসংখ্য মানুষ জমা হয়ে আছে। এই অবিশ্বাস্য দৃশ্য দেখে কারোর মুখে কথা সরল না। মাওলানা সাহেব বললেন, কিরে মমতাজ? মমতাজ মৃদু স্বরে বলল, পানির পিয়াস লাগছে। মাওলানা সাহেব হাত বাড়িয়ে তাকে কবর থেকে তুললেন। এই হচ্ছে মমতাজ মিয়ার গল্প। আমি আমার এই জীবনে অদ্ভুত গল্প অনেক শুনেছি, এমন কখনো শুনিনি।
ছোট চাচাকে বললাম, মন্তাজ তারপর আর কিছু বলেনি? অন্ধকার কবরে জ্ঞান ফিরবার পর কি দেখলো না দেখলো এইসব? ছোট চাচা বললেন, না, কিছু কয় না। হারামজাদা বিরাট বজ্জাত। জিজ্ঞেস করেছেন কিছু? কতজনে কত জিজ্ঞেস করছে, এক সাংবাদিকও এসেছিল, ছবি তুললো, কত কথা জিজ্ঞেস করলো, একটা শব্দ করে না হারামজাদা বদের হাড্ডি। আমি বললাম, কবর থেকে ফিরে এসে লোকজন বা কাউকে ভয়টাই পেত না? প্রথম প্রথম পাইতো, তারপর আর না। আল্লাহ তালার কুদরত, আল্লাহ তালার কেরামতি, আমরা সামান্য মানুষ কি বুঝবো কাউ? তা তো বটেই। আপনারা তার বোন রহিমাকে জিজ্ঞেস করেননি সে কি করে বুঝতে পারলো মন্তাজ বেঁচে আছে? জিজ্ঞেস করার কিছু নাই, এইটাও তোমার আল্লাহর কুদরত, উনার কেরামতি। ধর্মকর্ম করুক বা না করুক, গ্রামের মানুষদের আল্লাহ তালার কুদরত এবং কেরামতির উপর অসীম ভক্তি। গ্রামের মানুষদের চরিত্রে চমৎকার সব দিক আছে। অতি তুচ্ছ ঘটনা নিয়ে এরা প্রচুর মাতামাতি করে, আবার অনেক বড় বড় ঘটনা হজম করে ফেলে। দার্শনিকের মতো গলায় বলে আল্লাহর কুদরত। আমি ছোট চাচাকে বললাম, রহিমাকে একটু খবর দিয়ে আনানো যায় না? ছোট চাচা বিস্মিত হয়ে বললেন, কেন? কথা বলতাম। খবর দেওয়ার দরকার নাই, এমনিই আসবো। এমনিতেই আসবে? কেন? ছোট চাচা বললেন, তুমি পোলাপান নিয়ে আসছো, চারিদিকে খবর গেছে, এই গ্রামের যত মেয়ের বিয়ে হইয়াছে সব এখন নাইওর আসবো, এইটাই নিয়ম। আমি অবাকই হলাম। সত্যি সত্যিই নাকি এটা নিয়ম? গ্রামে কোনো বিশিষ্ট মানুষ আসা উপলক্ষে গ্রামের সব মেয়ে নায়র আসবে। বাপের দেশে আসা এটা তাদের একটা সুযোগ, এই সুযোগ তারা নষ্ট করবে না। আমি আগ্রহ নিয়ে বললাম, কেউ কে এসেছে? আসবো না মানে? গ্রামের একটা নিয়ম শৃঙ্খলা আছে না? আমি ছোট চাচাকে বললাম, আমাদের উপলক্ষে যেসব মেয়ে নায়র আসবে তাদের প্রত্যেককে যেন একটা করে দামি শাড়ি উপহার হিসেবে দেওয়া হয়, একদিন খুব যত্ন করে খাওয়ানো যেন হয়। ছোট চাচা পছন্দ করলেন না, তবে তার রাজি না হয়ে কোনো উপায় ছিল না। আমাদের জমি জমা তিনি দীর্ঘদিন ধরে ভোগ দখল করছেন। গ্রামের নিয়ম মতো একসময় রহিমাও এলো, সঙ্গে 4টি ছোট ছোট ছেলে মেয়ে। হতদরিদ্র অবস্থা। স্বামীর বাড়ি থেকে সে আমার জন্য 2টো ডালিম নিয়ে এসেছে। আমার স্ত্রী তাকে খুবই যত্ন করে খাওয়ালো। খাওয়ার শেষে তাকে শাড়িটি দেওয়া হলো। মেয়েটি অভিভূত হয়ে গেল। এরকম একটা উপহার বোধহয় তার কল্পনাতেও ছিল না। তার চোখ দিয়ে টপ টপ করে পানি পড়তে লাগলো। আমি তাকে আমার ঘরে ডেকে নিলাম, কোমল গলায় বললাম, কেমন আছো রহিমা? রহিমা ফিস ফিস করে বলল যে সে ভালো আছে। আমি জিজ্ঞেস করলাম, শাড়ি পছন্দ হয়েছে? সে বলল, পছন্দ না হওয়ার কোনো কারণ নেই, এত দামি শাড়ি সে জীবনও চোখে দেখেনি। আমি বললাম, তোমার ভাইয়ের ব্যাপারটা জানতে চাই, তুমি কি করে বুঝলে যে সে বেঁচে আছে? রহিমা চুপ করে থেকে বলল, কি করে বুঝতে পেরেছে তা সে নিজেও জানে না। মৃত্যুর খবর পেয়ে সে দৌড়ে চলে আসছে। বাড়ির উঠানে পা দিতেই তার মনে হলো যে মন্তাজ বেঁচে আছে। কেন তার এমন মনে হয়েছে সে কিছু বলতে পারবে না এ ব্যাপারে। আমি তাকে জিজ্ঞাসা করলাম, তার কি আগেও এমন হয়েছে কিনা, মানে কোনো ঘটনা ঘটার আগে থেকেই সে বুঝতে পারে কিনা। সে বলল, এমন কোনো অভিজ্ঞতা তার আগে হয়নি।
আমি জিজ্ঞেস করলাম, মন্তাজ তোমাকে কিছু বলেনি? জ্ঞান ফিরলে সে কি দেখলো বা তার কি মনে হলো? রহিমা বলল, মন্তাজ এ ব্যাপারে অনেক জিজ্ঞেস করার পরেও কিছু বলেনি। রহিমা খানিকক্ষণ বসে পানটান খেয়ে চলে গেল। আমার টানা লেখালেখিতে ছেদ পড়ল, কিছুতেই আর লিখতে পারি না। সবসময় মনে হয় বাচ্চা একটি ছেলে কবরের বিকট অন্ধকারে জেগে উঠে কি ভাবলো, সে কি দেখলো, তখন তার মনের অনুভূতি বা কেমন ছিল। মন্তাজকে জিজ্ঞেস করতে ইচ্ছা করে। আমার মনে হলো জিজ্ঞেস করাটা ঠিক হবে না। সবসময় মনে হয় বাচ্চা একটি ছেলেকে ভয় স্মৃতি মনে করিয়ে দেওয়াটা অন্যায় কাজ। এই ছেলে নিশ্চয়ই প্রাণপণে এটা ভুলতে চেষ্টা করছে। ভুলতে চেষ্টা করছে বলেই কাউকে কিছু বলতে চায় না সে। তবু একদিন কৌতূহলের হাতে পরাজিত হলাম। দুপুরবেলা গল্পের বই নিয়ে বসেছি। পাড়াগায়ে ঝিম ধরা দুপুর, একটু যেন ঘুম ঘুম আসছে। জানালার বাইরে খুট করে শব্দ হলো। তাকিয়ে দেখি মন্তাজ। আমি বললাম, কি খবর রে মন্তাজ? বোন আছে না চলে গেছে? গেছে গা। আয় ভেতরে আয়। মন্তাজ ভেতরে চলে এলো। আমার সঙ্গে তার ব্যবহার এখন বেশ স্বাভাবিক। প্রায় খানিকটা গল্পগুজব হয়। মনে হয় আমাকে সে খানিকটা পছন্দও করে। এইসব ছেলে ভালোবাসার খুব কাঙাল হয়। অল্প কিছু মিষ্টি কথা, সামান্য একটু আদর, এতেই তারা অভিভূত হয়ে যায়। এই ক্ষেত্রে তাই ঘটেছে বলে আমার ধারণা। মন্তাজ এসে খাটের এক প্রান্তে বসল। আরে আরে আমাকে দেখতে লাগলো। আমি বললাম, তোর সঙ্গে কয়েকটা কথা বলি, কেমন? ঠিক মতো জবাব দিবি তো? হ্যাঁ। আচ্ছা মন্তাজ, কবরে তুই জেগে উঠেছিলি, মনে আছে? আছে। যখন জেগে উঠলি তখন ভয় পেয়েছিলি? না। না কেন? মন্তাজ চুপ করে রইল। আমার দিক থেকে অন্যদিকে চোখ ফিরিয়ে নিল। আমি বললাম, কি দেখলি? চারদিক অন্ধকার? হ্যাঁ। কেমন অন্ধকার? মন্তাজ এবারও জবাব দিল না। মনে হচ্ছে সে বিরক্ত হচ্ছে। আমি বললাম, কবর তো খুব অন্ধকার, তবু ভয় লাগলো না? মন্তাজ নিচু স্বরে বলল, আরেকজন আমার লগে আসছিল, সেই জন্য ভয় লাগে না। আমি চমকে উঠে বললাম, আরেকজন ছিল মানে? আরেকজন কে ছিল? চিনি না, আন্দারে কিছু দেখা যায় না। ছেলে না মেয়ে? জানি না। সে কি করলো? আমারে আদর করলো আর কইলো কোনো ভয় নাই। কিভাবে আদর করলো? মনে নাই। কি কি কথা সে বলল? মজার মজার কথা, খালি হাসি আসে। বলতে বলতে মন্তাজ মিয়া ফিক করে হেসে ফেলল। আমি বললাম, কিরকম মজার কথা, দু একটা বলতে শুনি। মনে নাই। কিছুই মনে নাই? সে কে, এটা কি বলেছিল তোকে? না।
ভালো করে ভেবে টেবে বলতো, কিছু মনে পড়ে কিনা? উনার গায়ে শ্যাওলার মতো গন্ধ ছিল। আর কিছু? মমতাজ মিয়া চুপ করে রইল। আমি বললাম, ভালো করে ভেবে বল, কিছুই মনে নেই তোর? মমতাজ মিয়া অনেকক্ষণ চুপ করে থেকে বলল, একটা কথা মনে আছে। কি সেটা? বলতাম না, কথাটা গোপন। বলবি না কেন? মমতাজ জবাব দিল না। আমি আবার বললাম, বল মমতাজ, আমার খুব জানতে ইচ্ছে করছে। মমতাজ উঠে চলে গেল। এই তার সঙ্গে আমার শেষ দেখা। বাকি যে কদিন গ্রামে ছিলাম সে কোনোদিন আমার কাছে আসেনি। লোক পাঠিয়ে খবর দিয়েছি, তবুও আসেনি। কয়েকবার নিজেই গেলাম, দূর থেকে দেখতে পেয়ে সে পালিয়ে গেল। আমি আর চেষ্টা করলাম না। কিছু রহস্য সে তার নিজের কাছে রাখতে চায়, রাখুক, এটা তার অধিকার। এই অধিকার অনেক কষ্টে সে অর্জন করেছে। শ্যাওলাগন্ধি সেই ছায়াসঙ্গীর কথা আমরা যদি কিছু নাও জানি, তাতেও কিচ্ছু যাবে আসবে না। বন্ধুরা, এতক্ষণ শুনলেন হুমায়ুন আহমেদের লেখা গল্প ছায়া সঙ্গী, যেটা পড়ে শোনালো সেতু। দ্বিতীয় ঘন্টার যে মূল কাহিনী আমাদের কুয়াশা, মোহাম্মদ ইব্রাহিম মিয়া মূল কাহিনী পাঠিয়েছেন, সেটা নাট্যরূপ দিয়েছেন শেগুফতা আবিদ শাড়ি। অর্থাৎ কিছুটা বেশ কিছু এখানে কাটছাট করতে হয়েছে, অনেক কিছু করতে হয়েছে। চরিত্র সমূহ যারা আছেন সেটা আমি এখন বলবো না, নামটা আমি এখন বলবো না। আমরা গল্পটা কাহিনীটা শুনবো, তারপরে ফিরে এসে সব বলছি। কত মানুষ, কত রকমের মানুষ, কত রকমের জীবন পরিচালনার কৌশল। সেই সব মানুষের মধ্যে আবার এক একজনের রয়েছে এক এক রকম অভিজ্ঞতা। এই যেন এক মানুষের মেলা। এই মানুষের মেলায় মানুষ নিজেকে অন্যভাবে উপস্থাপন করতে চায় বা করে। এইভাবে চলে মানুষের আসা যাওয়া। জীবনের সাথে যুদ্ধ করতে করতে মানুষ চলে যায় এই আজব পৃথিবী থেকে। তবে অনেকে এমন সব কাজ করে যান যে অনেক সময় সমাজের জন্য বয়ে আনে মঙ্গল, আবার অনেক সময় বয়ে আনে অভিশাপ। এই পৃথিবীকে আমাদের কতটুকু জানা হয়েছে বা কতটুকুই বা চেনা হয়েছে, এ কথা বলতে গেলে এক কথা বলা যায়, কিছুই শেখা হয়নি আমাদের। এর কারণটা কি? এর অনেক কারণ রয়েছে। এই কারণগুলোর মধ্যে রয়েছে অলসতা। তাছাড়া আবার আমাদেরকে গ্রাস করে রেখেছে এক ধরনের ভয়, ভীতি ও কুসংস্কার, যার ফলে আমরা সাহস করে কিছু করতে চাই না বা করি না। আবার যারা একটু সাহসী তারা কখনোই ঘরে বসে থাকে না, তারা বেরিয়ে পড়ে অজানাকে জানার জন্য। অজানাকে জানতে গিয়ে অনেকের অভিজ্ঞতার পাশাপাশি অনেক ধরনের জ্ঞান অর্জন হয়। আবার আমাদের চারপাশে ঘটে নিত্য নতুন অলৌকিক ঘটনা। তবে আমাদের চারপাশে যেসব অলৌকিক ঘটনা ঘটে কিংবা যেসব অলৌকিক ঘটনা আমরা দেখি বা শুনি, তা কি শুধুই কুসংস্কার? না, এসব কুসংস্কার নয়, বাস্তব। তবে কেন মানুষ ভিন্ন ভিন্ন মত প্রকাশ করেন বা ব্যাখ্যা দেন? এর একটাই কারণ, তা হল এক একজনের চিন্তার ধরন এক এক রকম। আর এই কারণেই তাদের এক এক রকমের মত, আবার এক এক রকমের ব্যাখ্যা রয়েছে। তাই তোমাকে তোমার নিজের দায়িত্ব নিজেকে বহন করতে হবে। তাই তুমি নিজের সিদ্ধান্ত নিজেই গ্রহণ করবে, বুঝলে? এই সব কথা দাদিমণি তার নাতনি প্রিয়াঙ্কাকে উদ্দেশ্য করে বলছে। তাই তুমি নিজের সিদ্ধান্ত নিজেই গ্রহণ করবে, বুঝলে? আচ্ছা, বুঝেছি। কিন্তু যদি সঠিক সময়ে সঠিক সিদ্ধান্ত না নিতে পারি তখন? বিশেষ কাজে বড়দের সাহায্য নিবে। তুমি যখন ছোট ছিলে তখন তুমিও কি বড়দের কথা শুনে সিদ্ধান্ত নিতে? আমাদের সময় তো আমাদের জীবনের সব সিদ্ধান্ত বড়রাই নিত। আমাদের সিদ্ধান্ত নেওয়ার কোনো সুযোগই ছিল না। কিন্তু এখন তো যুগ বদলাইছে, এখন মেয়েরা অনেক সিদ্ধান্ত নিজেরাই নেয়। তাই বললাম, যে কোনো সিদ্ধান্ত নেয়ার আগে বুঝে শুনে সিদ্ধান্ত নিতে হবে, কেমন? বুঝলে? প্রিয়াঙ্কা, কলেজে যাবি না? হ্যাঁ, যাবো। তাড়াতাড়ি রেডি হয়ে নে।
যাই মা। দাদি, আমি এখন যাই। স্কুল থেকে ফিরে আবার তোমার গল্প শুনবো। বেশ তাড়াহুড়ো করে কলেজের দিকে রওনা দিল প্রিয়াঙ্কা। সাথে তার আদরের ভাই ও বোন রয়েছে। বলে রাখা ভালো, প্রিয়াঙ্কার 2 বোন ও 1 ভাই। প্রিয়াঙ্কার ভাইয়ের নাম রনি ও বোনের নাম তন্নি। দুজনে একই স্কুলে পড়ে। সত্যি কথা বলতে কি, প্রিয়াঙ্কার পরিবার একটি সুখী পরিবার। মা, বাবা, ভাই বোন, দাদি আর দুঃসম্পর্কের মামা মিলেই তাদের পরিবার। তাছাড়া কাজের লোকও আছে। সব মিলিয়ে 9-10 জনের মতো একই বাড়িতে থাকে। বাবা সরকারি চাকরি করেন। তার নাম সাইফুল ইসলাম। বয়স 40-এর উপরে। বয়স একটু বেশি হলেও তার কথা বলার ধরন ও চেহারার দিকে তাকালে মনে হবে তার বয়স অনেক কম। বাবা বন বিভাগের একজন সিনিয়র অফিসার, ফলে প্রায় সময় তাকে পরিবারের কাছ থেকে দূরে থাকতে হয়। প্রিয়াঙ্কার বাবা একজন সৎ ও দায়িত্বশীল কর্মকর্তা। বর্তমানে তিনি দায়িত্ব পালনের জন্য রাঙামাটি গিয়েছেন। শহর থেকে কিছুটা দূরে প্রিয়াঙ্কার কলেজ। আর প্রিয়াঙ্কা থাকে একটি গ্রাম্য পরিবেশে। গ্রামটির বর্ণনা না দিলেই নয়। চারদিকে গাছগাছালি সমারোহ, মেঠো রাস্তা, আর রয়েছে 2-1টি বন জঙ্গল। মেইন রাস্তা থেকে খানিকটা পূব দিকে একটা বিশাল ডোবা রয়েছে, আর তার পাশেই রয়েছে একটি জঙ্গল। আর এই ডোবা ও জঙ্গল নিয়েই অনেকের অনেক রকম মত এবং ব্যাখ্যা রয়েছে। আজ থেকে প্রায় 5 বছর আগের ঘটনা। এলাকার বেশ কিছু তরুণীর লাশ পাওয়া গেছে এই ডোবায়। এই ঘটনায় সকলের মনে এমন ভয় ঢোকায় যে কেউ ওদিকে যেতেই চায় না। এদিকে গ্রামের চেয়ারম্যান করিম শাহের সঙ্গে কথা বলছে এক লোক। বেশ লম্বা, পরনে লাল কাপড়, গায়ের জামাটা অনেকটা পাঞ্জাবির মতো, গলায় বিভিন্ন ধরনের পুঁতির মালা রয়েছে, মাথায় লম্বা লম্বা চুল। যদিও সে মাথায় পাগড়ি পরেছে, তবু চুলগুলো পিঠের দিকে ঝুলে আছে। কপালে নাক বরাবর সাদা চুল দিয়ে 3টা সরল রেখা আঁকানো। মধ্যখানে যে সরল রেখাটি রয়েছে তার মধ্যভাগে একটি বৃত্ত রয়েছে। হাতে একটি ঢোল ও কাঁধে একটি ঝুলি। লোকটা অনেকটা তান্ত্রিকের মতো দেখতে। তার সাথে আরো 2 জন সঙ্গী রয়েছে। তাদেরও পরনে একই পোশাক। চেয়ারম্যান সাহেব, ও চেয়ারম্যান সাহেব, বাড়ি আছেন? কে? আমি পথিক, একটু বাইরে আসবেন? দাঁড়ান, আসছি। যে ভালো আছেন? জি ভালো আছি। আপনি তো করিম শাহ নাকি? জি। কেন বলুন তো? আসলে আমি আপনাদের পাশের গ্রামে থাকি। জায়গা সম্পত্তি বলতে বর্তমানে কিছু নেই, তবে 1005 টাকা আছে। তা এখানে কি জন্য আসলেন? আপনাদের গ্রামে থাকার অনুমতি চাইতেছি। দয়া করে যদি থাকার অনুমতি দিতেন। আপনি কি করেন? মানে বলতে চাইছি, কি কাজ করেন? জি, আমার কাজটা একটু অন্যরকম। অন্যরকম? সেটা কি রকম? আসলে আমি একজন তান্ত্রিক। গ্রামে গ্রামে ঘুরে বেড়াই। আমার কাজ এটাই। কেননা আমার কাছে অদ্ভুত ধরনের অনেক পাথর আছে, যার অনেক শক্তি, যেগুলোর অনেক দাম। আর আমি এক গ্রাম থেকে আরেক গ্রামে ঘুরে বেড়াই, আর এই পাথরগুলো বিক্রি করি। ও তাই? জি। তা এই পাথরগুলো মানুষের কোনো উপকারে আসে? আজ পর্যন্ত কারো কোনো অভিযোগ তো শুনি নাই। তা আপনার পাথরগুলা কি একটু
দেখতে পারি? অবশ্যই। এই যে দেখেন। কই দেখি। নেন। চমৎকার, খুব সুন্দর না? আচ্ছা আচ্ছা, ঠিক আছে। আপনি আমাদের গ্রামে যতদিন খুশি থাকতে পারেন। তা আজ না হয় আমার বাসায় থাকুন। না না, তা কি করে হয়? আপনি এত বড় মানুষ, আমরা বরং চলেই যাইতেছি। আরে আসুন তো, অতিথিকে সেবা করতে দিন, এতে আল্লাহ পাক খুশি হন। চলুন চলুন। চলেন। বাসার ভেতরের দিকে যেতে যেতে একজন লোক আরেকজনের দিকে তাকালেন, তারপর তান্ত্রিক তাকালেন অন্য দুই সঙ্গীর দিকে, আর তাকিয়েই মুচকি হাসি হাসছেন, যেন অমাবস্যার ঘোর অন্ধকারের মধ্যে আলোর উদয় হল। কিন্তু তাদের এই হাসি বাড়ির কেউ দেখতে পেল না। করিম শাহের সহযোগিতায় তান্ত্রিকরা সরকারি জায়গায় একটা ছোট্ট ঘর তৈরি করে সেখানেই বসবাস করতে লাগলেন। এভাবে কেটে গেল 1 মাস। প্রতিবেশীদের সাথে তাদের যোগাযোগও বেশ ভালো হয়েছে। কোনো কিছুর প্রয়োজন হলে সে প্রতিবেশীদের কাছে যায়, আর প্রতিবেশীরা কেউই তাকে না বলতে পারে না। প্রতিবেশীদের কারো কিছু প্রয়োজন হলে তার কাছে আসে এবং ওই জিনিস পেয়েও যায়, যেন তার ঘরে সবকিছু আগের থেকেই রয়েছে। তান্ত্রিক ভাই, বাড়ি আছেন? কে? ও, আপনি আসেন আসেন, ঘরে আসেন। তা কি মনে করে এদিকে আসা? এই 1000 টাকার প্রয়োজন ছিল, আপনার কাছে হবে নাকি? হবে, হবে না কেন? আপনার বাড়িটি বেশ সুন্দর হয়েছে তো। কি সুন্দর তাল গাছের পাতা আর কলা পাতার সন, বাঁশের বেড়া, তাছাড়া দক্ষিণা বাতাসের যেন কোনো বাধা নেই। যখন খুশি ঘরের ভিতর আসা যাওয়া করতে পারবে। জানালাটা দক্ষিণ দিকেই দিয়েছেন, আবার পশ্চিম দিকেও আর একটি জানালা। হ্যাঁ, তা সত্যি বলেছেন। এইখানে আমি আপনাদের আশীর্বাদে ভালোই আছি। তা আপনার দেখাই বোঝা যাইতেছে। এই নেন আপনার 2000 টাকা, সময় মতো দিয়া দিয়েন। তার বলতে হবে না, আমি কারো কখনো কথা দিয়ে কথার বরখেলাপ করি না, বুঝছেন? এরপর জরুরি কাজ আছে বলে চলে গেলেন প্রতিবেশী। এই হলো তান্ত্রিকের সাথে প্রতিবেশীর সখ্য। আস্তে আস্তে তান্ত্রিক ধনী হতে লাগলেন। তার ভূতের চালান বেশ জমজমাট হয়ে উঠেছে। আসলে ভূতের চালান বলতে আমরা বুঝি ভূতের ব্যবসা, সত্যিকার অর্থে তা নয়। তবে এটা যে তার একমাত্র সাফল্যের চাবিকাঠি তা হলফ করে বলতে পারি। এক এক ধরনের ব্যবসা বলতে পারি, তবে ভূত চালান নয়। এটাকে বলা যায় মানুষকে ধোঁকা দেওয়ার ব্যবসা। গ্রামের কিছু মানুষকে তিনি ঔষধ দেন বিভিন্ন রোগের জন্য। তার দিয়ে ঔষধ খেয়ে অনেকের রোগ ভালোও হয়েছে, আবার কারো কারো রোগ আরো গুরুতর হয়েছে এবং মারাও গেছে অনেকে। যাদের রোগ ভালো হয়েছে তাদেরকে নির্দেশ করে তিনি অন্য একজনকে তার ওষুধ খাওয়ানোর জন্য আকৃষ্ট করেন। বলা যেতে পারে রীতিমতো বাধ্য করে। মানুষদেরকে তার ওষুধ খাওয়াবার জন্য বিভিন্ন উপায় তান্ত্রিকের কাছে নিয়ে আসেন তার অন্য 2 জন সহযোগী। তাছাড়া তার একটি ব্যবসাও আছে, যা কিনা বিভিন্ন ধরনের পাথর বিক্রি করা। তার এই পাথর কিনেও নেয় অনেকে। কি জানি এই পাথরে কি লুকিয়ে আছে। যে এই পাথর ব্যবহার করেছে প্রায় সকলেই উপকৃত হয়েছে। উপকৃত হয়নি এমন লোকের সংখ্যা কম। হঠাৎ একদিন কাউকে না বলে গ্রাম ছেড়ে চলে গেল সেই 3 জন তান্ত্রিক। আর তারপরই ঘটল এক মর্মান্তিক ঘটনা।
এই সবাই ছাড়ো, সরে যাও, জায়গাটা হালকা করো। লাশগুলো তো এখনো পচেনি, এতে বোঝা যাচ্ছে গত রাতের শেষ ভাগেই অর্থাৎ আজ ভোরেই সবাইকে খুন করা হয়েছে। আচ্ছা, তোমরা কখন লাশগুলো দেখতে পেলে? স্যার স্যার আমি প্রথম লাশগুলো দেখি। লাশগুলো দেখে আমার লোম দাঁড়াইয়া গেছিল স্যার। তা কখন দেখেছ? নামাজ পড়ে যখন বাসায় ফিরছিলাম তখন। খুনি কাউকে দেখেছো বা চিনতে পেরেছো কাউকে? জি না স্যার। আরে চেয়ারম্যান সাহেব, আসুন আসুন। শুভ সকাল। শুভ সকাল। তা লাশগুলো পাড়ে তুলুন। জি, এখনই তুলছি। হাবিলদার, লাশগুলোকে পাড়ে তোলার ব্যবস্থা করুন। স্যার স্যার, লাশগুলোর মধ্যে একজন আমাকে চেয়ারম্যান সাহেবের মেয়ে। হ্যাঁ? তারপর সবাই ধরাধরি করে করিম শাহকে স্থানীয় হাসপাতালে পাঠালেন আর লাশগুলোকে পাঠালেন ময়না তদন্তের জন্য। পুলিশ বিভিন্ন তথ্য সংগ্রহ ও খুনিদের ধরবার চেষ্টা করছে। এইভাবে কেটে গেল দীর্ঘ 5 বছর। কেউ কোনো তথ্য পেল না কিভাবে খুন হলো এতগুলো তরুণী। আর পুলিশ আকবর সাহেবও কোনো কুল কিনারা পেলেন না, কে বা কারা কিভাবেই বা খুন করল। তবে আকবর সাহেব চেষ্টা চালিয়ে যাচ্ছেন তার নিজ দায়িত্বে। এই সময় আবার কে? আপনারা কারা? আমরা সরকারি লোক। আজ থেকে প্রায় 5 বছর আগে এখানে কয়েকজন তরুণীর অস্বাভাবিক মৃত্যু হয়েছে। আমরা তাদের খুনিদের ধরার জন্য খুঁজছি। ও আচ্ছা, তা এই This track was downloaded from FusionBD.com. কি জন্য আসলেন? আমরা এখানে অর্থাৎ আপনাদের সাথে থাকতে চাই, যদি আপনাদের কোনো সমস্যা না থাকে তো। সমস্যা? সমস্যা তো আছেই। চিনি না, জানি না, কেউ এসে বলবে যে আপনাদের বাড়িতে কিছুদিন থাকবো, আর আমি থাকতে দেব? আপনি বুঝতে পারছেন না। এখানে বোঝার কি আছে? আর তাছাড়া বাড়ির মালিক তো বর্তমানে বাড়ি নেই, তিনি গতকালকে রাঙামাটি গিয়েছেন। ও হ্যাঁ, তাই বলুন। এই নিন তার চিঠি। কিসের চিঠি? কার চিঠি? আর এতে কি লেখা আছে? এই দেখুন। কি হলো, ভাবছেন এরকম খাম কোথা থেকে এলো? আসলে এই খাম সরকারি, বিশেষ কাজে ব্যবহার করা হয়। কই পড়ুন। হেলেনা তার অট্ট হাসিতে ভয় পেয়ে গেল। চিঠিটা হাতে নিয়ে অবাকই হল, কেননা চিঠির খামটি একদম নতুন। এইরকম চিঠির খাম আগে কখনোই দেখেনি সে। কেমন চকচক করছে চিঠিটি। চিঠি দেখে সে কিছুক্ষণ ভাবতে লাগলো। তারপর হেলেনা আর কিছু চিন্তা না করে চিঠিটা খুলে পড়তে আরম্ভ করল। প্রিয় হেলেনা, প্রথমে আমার ভালোবাসা রইল। গতকাল বিকাল 3টা বাজে এখানে পৌঁছেছি, আর পৌঁছে একটা সরকারি চিঠি পেয়েছি, যাতে লেখা ছিল 2 জন গোয়েন্দা আমাদের বাড়িতে থাকবে। তাদের মধ্যে একজনের মাথার চুল খানিকটা বড়। তাদের থাকা খাওয়ার সকল খরচ তারা নিজেরাই করবে। তুমি তাদেরকে আমাদের পূব দিকের ঘরগুলিতে থাকতে দিও, আর বাড়ির সকলকে বলে দিও যেন তাদের কাজে কোনো বাধা না দেয়। আমি ছুটি পেলেই চলে আসব। আজকের মতো রাখি। প্রিয়াঙ্কা, রনি ও তন্নিকে দেখে রেখো, আর নিজের দিকে খেয়াল রেখো। ইতি, সাইফুল। তারপর বুঝতে পেরেছেন তো? না মানে হ্যাঁ, চলুন চলুন, আমি আপনাদেরকে আপনাদের ঘর দেখিয়ে দিচ্ছি।
এই যে আপনাদের ঘর, এখানে সবকিছুই আছে, শুধু রান্না করার জন্য চুলা নেই। ওতে কোনো সমস্যা নেই, আমরা সব সামলে নেব। তাহলে তো আর কোনো সমস্যাই নেই। কোনো কিছু দরকার হলে আমাকে বলবেন। অবশ্যই। দুপুর 2টো বাজে, ওরা এখনো বাসায় ফিরলো না, ব্যাপারটা কি? কিরে, এত দেরি করলি যে? কোথায় গিয়েছিলি? রনি তন্নিকে আনতে গিয়ে তো দেরি হলো, ওদের স্কুলে আবার স্পোর্টস চলছে। হয়েছে হয়েছে, এবার খাওয়ার জন্য তৈরি হয়ে এসো। রনি, তন্নি, তাড়াতাড়ি কর। আহা কি আনন্দ আকাশে বাতাসে, আহা কি আনন্দ। প্রিয়াঙ্কার ভাই বোনদেরকে নিয়ে তাদের খাওয়া দাওয়া সারতে সারতে বিকেল হয়ে গেল। বিকেলে বাসার সামনে বাগানে অনেকক্ষণ ঘুরে বেড়ালো সে। গান গাইতে গাইতে কখন যে সময় পার করে সন্ধ্যা নেমে এলো টেরই পেল না প্রিয়াঙ্কা। আর পাবে কি করে, বাড়ির চারপাশে সবুজ গাছগাছালির হাতছানি, আর তাছাড়া পাখির ডাকাডাকি তো আছে। এত কিছু ছেড়ে কি অন্য কোনো কিছুতে মন বসে? আর সেজন্য গান তো এমনিতেই চলে আসে। তবুও এইসব মায়া ছেড়ে যেতে হলো, কেননা মা ঘরে যাওয়ার জন্য ডাকাডাকি করছে। তাই রীতিমতো বাধ্য হয়েই তাকে চলে যেতে হলো। কাকে চাই? আমি খালেদ মাসুদ। আপনার মায়ের সাথে আমার কথা হয়েছিল, আমার এখানে কিছুদিন থাকার কথা। তিনি আপনাকে কিছু বলেনি? ও হ্যাঁ, মা বলছিল। ও আচ্ছা, ঠিক আছে, আসো। আপনার নাম কি? জি, আমার নাম প্রিয়াঙ্কা। প্রিয়াঙ্কা, সুন্দর নাম। আচ্ছা প্রিয়াঙ্কা, এই গ্রামে দেখার মতো কিছু কি আছে? মানে এই গ্রামটা কি অন্য যে কোনো গ্রামের মতোই নাকি অন্যরকম সুন্দর? না না, এই গ্রাম অনেক সুন্দর। এই গ্রামের সাথে আর অন্য কোনো গ্রামের তুলনা হয় না। এই গ্রামের সবকিছু অনেক সুন্দর, অনেক বেশি সুন্দর। তাই? তাহলে চলুন না, আগামীকাল বিকেলে গ্রামটা ঘুরে আসি, যদি আপনার কোনো আপত্তি না থাকে আর কি। আপনার সাথে আমি কেন যাব? এই ধরুন একজন প্রতিবেশী ও বন্ধু হয়ে কি যাবেন? যদি অবশ্য না, মানে মায়ের কাছে শুনতে হবে। সে তো আপনি ভালো জানেন, আপনি কিভাবে আপনার মাকে রাজি করাবেন। আমি শুধু জানতে চাচ্ছি আপনার নিজের কোনো আপত্তি আছে কিনা। না, আপত্তি নেই। পরের দিন পুরো গ্রাম ঘুরে সন্ধ্যায় বাড়ি এলো। পুরো রাস্তায় অচিন ব্যক্তি শুধু প্রিয়াঙ্কার প্রশংসা করলেন, আর অচিন ব্যক্তির কথায় প্রিয়াঙ্কা রীতিমতো প্রেমে পড়ে গেল। যদিও তার থেকে বয়সে অনেক বড় সেই অচিন ব্যক্তি, তবুও যেন মন সায় দেয় না। তার থেকে 15 বছরের বড় সেই অচিন ব্যক্তি একসময় যেন প্রতিজ্ঞা করেই বসলো, আর মনে মনে বলতে লাগলো, তাতে কি হয়েছে, বয়স না হয় একটু বেশি, কিন্তু মানুষ হিসেবে তো মন্দ নয়। তাছাড়া যাকে আমি পছন্দ করব তাকে যদি নাই পাই তাহলে এই জীবনের কোনো অর্থই নেই। এসব কথা ভাবতে লাগলো প্রিয়াঙ্কা। এই সব কথাই তার মনের মধ্যে ঘুরতে লাগলো। তারপর আস্তে আস্তে ভাব হলো এবং একটা গভীর সম্পর্ক গড়ে তুলল প্রিয়াঙ্কার সাথে সেই অচিন ব্যক্তি। প্রথমত প্রিয়াঙ্কা এতে রাজি ছিল না, তারপর আস্তে আস্তে তার মন নরম হওয়া শুরু করলো। তারপর প্রায় 1 সপ্তাহ ধরে তাদের এই মেলামেশা কিন্তু কেউ জানলো না কেউ এই সম্পর্কের কথা। এইভাবে কিছুদিন পার হলো। তারপর একদিন প্রিয়াঙ্কা অচিন ব্যক্তির ঘরের দিকে যেতে লাগলো। হঠাৎ করে ওই যে দেখো, ওখান থেকে আগুন আসছে। কিরে, এত ধোঁয়া কেন? চল তো দেখি। চলো চলো।
তারপর হেলেনা ও তার মেয়ে প্রিয়াঙ্কা যখন ঘরের ভেতর ঢুকলো তখন তারা দেখলো অতিথি তিনজন তাড়াহুড়ো করে কি যেন খাটের নিচে লুকিয়ে রাখছে। ঠিক এই সময় মাসুদ সাহেব খাটের নিচে কি রেখেছে? এটা তো একটা টিনের বাক্স। আমরা দূর থেকে দেখতে পেলাম এই ঘর থেকে রাশি রাশি ধোঁয়া বেরোচ্ছে। না, তেমন কিছু নয় তো। এই রান্না করার সময় বৈদ্যুতিক চুলার পাশে রাখা জামাটায় আগুন ধরে গিয়েছিল, সেটা থেকে এই ধোঁয়ার সৃষ্টি। ও তাই বলুন, আমরা ভেবেছি অন্য কিছু। একটু সাবধানে থাকবেন। আচ্ছা। এই বলে প্রিয়াঙ্কা ও তার মা হেলেনা ঘর থেকে বের হয়ে গেল, আর অচিন ব্যক্তি ঘরের দরজা বন্ধ করে দিল। যেতে যেতে প্রিয়াঙ্কা চিন্তা করতে লাগলো, আচ্ছা কি রাখা আছে খাটের নিচে, কিন্তু কেউ বুঝতে পারলো না যে ঘরের ভেতরে কি হচ্ছিল বা হয়েছিল, আর খাটের নিচেই বা কি আছে। সেই দিন বিকেলে চেয়ারম্যান বাড়িতে ওসি আকবর সাহেব আসলেন চেয়ারম্যানের সাথে কথা বলার জন্য। চেয়ারম্যান সাহেব উঠোনে বসে কথা বলছে অন্য গ্রামেরই কিছু লোকের সাথে। আর ঠিক এই সময়, কেমন আছেন চেয়ারম্যান সাহেব? আশা করি ভালোই আছেন। এই তো আছি কোন রকম। তা এত বছর পর কি মনে করে? আমি আপনার মেয়ে সহ 5 বছর আগে যারা খুন হয়েছে তাদের ব্যাপারে কিছু কথা বলতে এসেছি। মানে আসামিকে ধরতে পেরেছেন? আসলে না, কোনো আসামিকে ধরতে পারিনি এখনো। তবে 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 কি এতদিন হয়ে গেল কোনো আসামিকে ধরতে পারলেন না? আপনারা কি করছেন? আসলে যে বা যারা খুন করেছে তারা খুবই চালাক। তাছাড়া খুনটা হয়েছে অস্বাভাবিকভাবে। অস্বাভাবিকভাবে মানে কি বলতে চাইছেন? খুন করলে খুনি কিন্তু কোনো না কোনো আলামত রেখে যাবেন, কিন্তু এতদিন ধরে আমরা কোনো আলামত পাইনি। তাছাড়া কিভাবে খুন করা হয়েছে তাও বলতে পারছি না। শুধু এইটুকু তথ্য পেয়েছি, খুনি আসলে মানুষ নয়, অন্য কিছু। মানুষ না মানে কি? কি বলছেন আপনি? জি হ্যাঁ, এটাই সত্যি। আচ্ছা, আজকে তাহলে আসি, সাবধানে থাকবেন। তবে অপরাধীদের আমি ধরবই। এই বলেই চলে গেলেন ওসি আকবর। করিম শাহ কথাগুলো যেন বিশ্বাসই করতে পারলেন না। তিনি চিন্তা করতে লাগলেন আর বলতে লাগলেন, এ হতে পারে না, না না, এ হতে পারে না, কোথাও কোথাও কোনো ভুল হয়েছে। না না না, এটা এটা কিছুতেই হতে পারে না। তারপর চিন্তা করতে করতে ঘুমিয়ে পড়লেন তিনি। তাছাড়া তার মধ্যে এক ধরনের অস্থিরতার ভাব লক্ষ্য করা গেল। মাঝরাতে হঠাৎ তার ঘুম ভেঙে গেল দরজার খটখট আওয়াজে। করিম শাহ ভয়ে খাটের এক কোণে বসে রইলেন আর রীতিমতো থরথর করে কাঁপতে থাকলেন আর অবিরাম ঘামতে লাগলেন। তিনি ভাবলেন এত রাতে কে বা আসবে। তারপর করিম শাহ ভয়ে তাড়াতাড়ি উঠে দাঁড়ালেন এবং উচ্চ স্বরে বললেন, কে 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 দরজার ওপাশে? কে? কিন্তু কোনো উত্তর নেই। ভাবতে লাগলেন করিম শাহ, আচ্ছা এত রাতে কে আসতে পারে। তিনি নিজেকে বোঝাতে লাগলেন, হয়তো আমার মনের ভুল। এই ভেবে তিনি আবার বিছানায় শুয়ে পড়লেন। ঘুম যেন চোখে লেগেই ছিল। ঠিক এমন সময় আবার দরজায় খটখট আওয়াজ। কে 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 ওখানে? এবারও কোনো উত্তর নেই। করিম সাহেব আর রেগেই গেলেন। তারপর সে আর কিছু না ভেবে দরজা খুলে দিলেন। আর তখনই তার রক্ত যেন হিম হয়ে যেতে লাগলো। ভয়ে সে আর কথা বলতে পারছে না। সে দেখতে পেল তার থেকে 2-3 হাত দূরে 5 বছর আগে তারই বাসায় আসা সেই তান্ত্রিক দাঁড়িয়ে আছে। কোন রকমে নিজেকে সামলে নিয়ে বললেন, তুমি কেন এসেছো এখানে? আর কোথায় বা না বলে চলে গেলে?
এই গ্রামের মানুষ আর এক রক্ত। কি মজা, কি মজা। আমার অনেক খাবার আছে এখানে, আর এইখানেই আমি আমার বংশ সৃষ্টি করব। কেউ কিছু বলতে পারবে না। আমি তো ওকে ফাঁসিতে ঝোলাবো। আমারে কেউ কিচ্ছু করতে পারবে না, কিচ্ছু করতে পারবে না। তার চিৎকার কেউ শুনতে পেল না। তারপর অজ্ঞান হয়ে মাটিতে পড়ে গেলেন করিম শাহ। পরের দিন সকালে করিম শাহের কাজের লোক এসে দেখলেন করিম শাহ মাটিতে পড়ে আছে। তারপর সে গ্রামের প্রতিবেশীদের ডেকে এনে ধরাধরি করে করিম শাহকে ঘরের ভেতরে নিয়ে এলেন। আর কিছুক্ষণ পরই করিম শাহ জ্ঞান ফিরে এলো। চেয়ারম্যান সাহেব, কি হয়েছিল আপনার? হ্যাঁ, কি হয়েছিল? এই গ্রামে অভিশাপ নেমে আসছে, অভিশাপ। কেউ বাঁচতে পারবে না। কি বলতেছেন আপনি? অভিশাপ? হ্যাঁ, অভিশাপ, একটা অশুভ আত্মার অভিশাপ। কেউকে বাঁচতে দিবে না সে। তোমরা বিশ্বাস করো আমার কথা। আপনি পাগল হয়ে গেছেন। অশুভ আত্মা এখনকার যুগে কেউ বিশ্বাস করে নাকি? কোথায় সে? কেমন দেখতে সে? কোথায় থাকে? তোমরা বিশ্বাস করো আমার কথা, আমার কথা শোনো। তোমরা বিশ্বাস করো আমার কথা। আসলে একা একা থাকতে থাকতে আপনার মাথা খারাপ হয়ে গেছে। আপনি বরং ভালো কারো কাছে গিয়ে চিকিৎসা করান। আমরা আসি। এরপর সবাই চলে গেল করিম শাহের বাড়ি থেকে। সবাই ধরে নিল করিম শাহ পাগল হয়ে গেছে, কিন্তু কেউ বুঝতে পারল না যে আসল ঘটনাটা কি। আর অন্যদিকে প্রিয়াঙ্কাদের বাসায় প্রিয়াঙ্কা ধোঁয়া জাতীয় কিছু একটা দেখতে পেল, কিন্তু ঘরে গিয়ে সে কিছুই দেখতে পেল না। সে যতবারই ঘরের ভেতর যায় ততবারই কাউকে না কাউকে ঘুমন্ত অবস্থায় দেখতে পায়, অথবা অন্য কোনো কাজ করতে দেখে। প্রিয়াঙ্কা অবাক হয়ে যায়। তারপর সে এটাকে স্বাভাবিকভাবেই মেনে নেয়। এরপর হঠাৎ একদিন প্রতিবেশী একজনের চিৎকার শুনতে পায় এলাকাবাসীর সবাই। এই চিৎকার যেন সব জায়গায় ছড়িয়ে পড়েছে, আর লোকটি চিৎকার করতে করতে পুলিশের গাড়ির সামনে এসে পড়ে। এদিকে বলে রাখা ভালো যে পুলিশের গাড়িটি করিম শাহের সাথে দেখা করার জন্যই এদিকে আসছে। থামান থামান থামান, আকবর সাহেব থামান। কি হয়েছে? আমি একজন লোককে আমাদের গ্রামের পূর্ব দিকের যে বন রয়েছে সেখানে দেখতে পাইছি। তাহলে কি হয়েছে? তাছাড়া এত ভয় পাওয়ার কি আছে? কেউ না কেউ কাজের জন্য সেখানে গিয়েছে হয়তো। না না না, আমি দুইজন মেয়েকে নিয়ে যাইতে দেখছি। কি বলছেন আপনি? কোন মেয়েকে নিয়ে যেতে দেখছেন? আপনি ঠিক দেখেছেন? জি আকবর সাহেব, আমি ঠিকই বলছি। আপনি যা বলছেন সত্যি বলছেন তো? হ্যাঁ, আমি যা বলতেছি সব সত্যি বলতেছি। আর তাছাড়া 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 কি? তাছাড়া আরো একজনের লাশ গাছের সাথে ঝুলানো ছিল। দৃশ্যটি দূর থেকে দেখতে মনে হয় যেন লাশটি শূন্যে ভাসতেছে, যেন তাকে ফাঁসি দেওয়া হয়েছে। তার মুখে দিয়ে অবিরাম রক্ত পড়তেছে। আর সব থেকে বড় কথা হলো এই দুজনের লাশটিকে লোকটি খাচ্ছে। কি? আপনি কাউকে চিনতে পারেননি? না, যে লোকটি ছিল তাকে চিনতে পারেনি, তবে ওই দুজন মেয়েরও চিনতে পারছি। কারা তারা? ওই দুজন ছিল আমাদের মসজিদের ইমাম রহিম সাহেবের মেয়ে। দেখেন, আপনি যা বলছেন তা ভেবে চিন্তে বলছেন তো? কেননা যদি আপনার কথা সত্য না হয় তাহলে আপনি কঠিন বিপদে পড়তে হবে। আপনাকে বলে দিচ্ছি আগে থেকে। সাহেব
আমি যা বলছি তা সব ভেবে চিন্তাই বলছি। চলুন তো যাই সেখানে। চলেন চলেন। গাড়ি নিয়ে সে বনের দিকে চলল। বনে গিয়ে তারা যা দেখলো এতে তারা অবাকই হয়ে গেল, কেননা তারা সারা বন খুঁজে কোনো লাশের চিহ্ন পেল না, আর সবচেয়ে বড় কথা কোনো রক্তের চিহ্নও নেই কোথাও। কই কই কোথায় কোথায় লাশ আর কোথায় বা রক্ত? আরে 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 এইখানেই তো ছিল। এই তো এই গাছটার নিচে। কোন গাছটার নিচে? এই গাছটাই তো, যেখানে ঝুলেছিল ওই লাশটি। এই তো এই পুরানো বট গাছটার নিচে। আর এই যে ঢালটি। আপনি কি বলছেন বুঝতে পারছেন? আমি সত্য বলছি, আমি সত্যিই দেখছি। হাবিলদার, এই লোকটার দিকে নজর রাখবা। আসামিকে ধরার জন্য হয়তো কোনো তথ্য দিতে পারে। চলুন রহিম সাহেবের সাথে দেখা করে আসি। এরপর গাড়িতে উঠে রহিম সাহেবের বাড়ির দিকে চলল। রহিম সাহেব একজন ইমাম, বনের পাশেই তার বাসা। আকবর সাহেবের বাসায় গিয়ে দেখা হয়ে গেল ইমাম সাহেবের সাথে। রহিম সাহেব কেমন আছেন? জি ভালো আছি। আপনারা? আমরা আপনার সাথে কিছু জরুরি কথা বলতে এসেছি। কি বলুন। আপনার মেয়ে কজন? জি দুইজন। তারা কোথায়? ওই যে আমার ছোট্ট মেয়ে। তা আপনার আরেক মেয়ে কোথায়? আজ 2 দিন হলো তাকে পাওয়া যাচ্ছে না। তা আমাদের খবর দিলেন না কেন? লোক লজ্জার ভয়ে কাউকে বলতেই পারছি না। বুঝতে পেরেছি। আচ্ছা ঠিক আছে, আমরা এখন আসি। সে কি কিছু না খেয়ে চলে যাবেন? আরেকদিন এসে খাবো। ঠিক আছে, কিন্তু আমার মেয়েটা। মামলাটা খুবই ভাবান্তক, বেশ জটিল, বুঝলে? আর শোনো, তুমি কিন্তু কোথাও পালিয়ে যাবে না, বুঝেছ? এলাকাবাসীকে লক্ষ্য করে কথাগুলো বললেন আকবর সাহেব। আর তার ঠিক পরের দিন সকালে দেখা গেল 5 বছর আগে পাওয়া সেই ডোবায় আরো 2টি লাশ। লাশ দুটির একটি রহিম সাহেবের মেয়ের লাশ। লাশ দুটির অবস্থা অনেক করুণ। একটির অবস্থা একেবারে রক্তাক্ত, আর অন্যটির মুখ দিয়ে গল গল করে রক্ত পড়ছে। লাশ দুটিকে দেখলে মনে হবে সদ্য যেন খুন করা হয়েছে। মেয়ের লাশ দেখে রহিম সাহেব দিশেহারা হয়ে গেছেন। এদিক সেদিক ছুটতে লাগলেন তিনি। তারপর গ্রামবাসী এলো এবং লাশগুলোকে নিয়ে দাফন কাফন করতে চলে গেল। আকবর সাহেব আরো বেশি চিন্তিত হয়ে পড়লেন। তিনি এখন একমাত্র সন্দেহ করছেন যে হতে পারে মেয়ে দুটি অনেক সুন্দর ছিল, হয়তোবা মেয়েটি তার কথায় রাজি ছিল না বলেই তাকে মেরে ফেলা হয়েছে। কিছু একটা চিন্তা করে আকবর সাহেব ছুটলেন এলাকাবাসীর বাড়ির দিকে। গিয়ে দেখলেন এলাকাবাসী সেখানে নেই। এতে আকবর সাহেব বুঝতে পারলেন প্রকৃত খুনি আসলে কে। অন্যদিকে চেয়ারম্যান সাহেব দিনে দিনে শুকিয়ে যাচ্ছেন এবং প্রায় মরে যাওয়ার অবস্থা। এরপর থেকে 2 দিন পরপরই কোনো না কোনো মেয়ের খোঁজ পাওয়া যাচ্ছে না। 3-4 দিন পর আবার তাদের লাশগুলো পাওয়া যাচ্ছে সেই ডোবায়। গ্রামবাসী আতঙ্কে দিশাহারা হয়ে পড়েছে। কেউ ঘর থেকে বের হতে চাচ্ছে না, যেন বের হলেই কোনো বিপদ হবে। গ্রামবাসী এবার বুঝতে পারল করিম সাহেবের কথাই ঠিক, এই গ্রামে নেমে এসেছে অভিশাপ। একদিনে গ্রাম মানব শূন্য হয়ে পড়বে। সকলের মনের মধ্যেই এই একই কথা। তাই একদিন চায়ের দোকানে, এই ছেলে সমাধানে চা বানাও। দেখছি চেয়ারম্যান সাহেবের কথাই ঠিক, তার সাথে কথা বলতে হবে। ঠিকই বলছেন, আজই চেয়ারম্যানের সাথে কথা বলতে হবে।
তাইলে চলেন যাই। আচ্ছা চলেন। এলাকার আরো কয়েকজন প্রতিবেশী চেয়ারম্যান সাহেবের বাসায় গিয়ে তাকে জিজ্ঞাসা করছে নানা প্রশ্ন, কিন্তু কোনো প্রশ্নেরই উত্তর নেই, কারণ তার আর কথা বলার শক্তি নেই। আর তার এই অবস্থা দেখে সবাই ধরে নিল যে এটা তার একটা ফন্দি, তাই এলাকাবাসী তাকে প্রশ্ন করেই যাচ্ছে। একসময় কাজের লোক এসে সবাইকে বলল তিনি আসলেই বোবা হয়ে গেছেন। এরপর এলাকাবাসী যে যার মতো বাড়ি চলে যায়, কিন্তু কেউ বুঝতে পারল না কি হয়েছে তার সাথে। কেউ বুঝতে পারল না কি সম্পর্ক এই ডোবার সাথে গ্রামবাসীর, আর কি বা সম্পর্ক খুনির সাথে নারীর। এর পরের দিন এক প্রতিবেশী প্রিয়াঙ্কাদের বাসায় থাকা অতিথিকে দেখে এক চিৎকার দিল। তার এই চিৎকার শুনে আশেপাশের লোকজন সবাই ছুটে আসলো। ওসি আকবর সাহেব এদিকে আসছিলেন। হঠাৎ করে বাড়ির সামনে এত লোকজন দেখে তিনি গাড়ি থামালেন, আর ঠিক তখনই ছুটে এলো এক এলাকাবাসী। স্যার আমি খুনিকে দেখছি স্যার। কি বলছেন? কোথায়? খুনি ওই বন বিভাগের কর্মকর্তা সাইফুল সাহেবের বাসায়। এই কথা বলার সাথে সাথে তার মুখ দিয়ে গল গল করে রক্ত বের হতে লাগলো, আর কিছুক্ষণের মধ্যেই সে মারা গেল। ওসি আকবর সাহেব যেন কিছুই বুঝতে পারলেন না। তারপর একটা ভ্যান দিয়ে লাশটিকে মর্গে পাঠিয়ে দিলেন। তারপর ছুটলেন সাইফুল সাহেবের বাসার দিকে, আর বাসায় গিয়ে শুনতে পেলেন কান্নার আওয়াজ। স্যার স্যার, আমার বড় মেয়েকে সকাল থেকে পাওয়া যাচ্ছে না স্যার। আর এই যে দেখুন, এই যে আমার রনি আর তন্নির লাশ। খুবই মর্মান্তিক কাহিনী। আচ্ছা, আপনার বাসায় থাকা সেই অতিথিরা কোথায়? তাদেরও আজ সকাল থেকে পাওয়া যাচ্ছে না। কি ব্যাপার? কি হয়েছে? হে কি লাশ? কার লাশ? দেখি কি রনি, তন্নি? কে খুন করেছে আমার সন্তানদের? কে? বুম! তুমি যে চিঠিতে দুইজন অতিথির কথা বলেছিলে, তারাই হয়তো এই খুন করেছে। কি? আমি চিঠি দিয়েছি? কই, এখান থেকে যাওয়ার পর আজ পর্যন্ত কোনো চিঠি পাঠাইনি। এইবার বুঝেছি, সবকিছুই ওই খুনি বিচার। খুনি সেই প্রথমে চিঠি নকল করে তারপর মেয়েকে প্রেমের ফাঁদে ফেলে তাকে কিডন্যাপ করা। দাঁড়াও বাছা, দেখাচ্ছি মজা। তারপর আকবর সাহেব ও প্রতিবেশী অনেকেই চেয়ারম্যান সাহেবের বাসার দিকে গিয়ে ভিড় জমালো। এত প্রতিবেশীকে দেখে তার বুকে যেন শক্তি ফিরে এলো। সাইফুল সাহেবকে ইঙ্গিত করে কিছু একটা বলতে চাইছেন তিনি, কিন্তু সাইফুল সাহেব যেন কিছুই বুঝতে পারছেন না। চেয়ারম্যান সাহেবের কথা বুঝতে পারলেন একমাত্র আকবর সাহেব। চেয়ারম্যান সাহেব যেন বলতে চাইছেন যেন তাকে ঘরের বাইরে নিয়ে যাওয়া হয়, আর আকবর সাহেব সেটাই বুঝতে পেরেছেন। আকবর সাহেবের কথায় সবাই ধরাধরি করে চেয়ারম্যান সাহেবকে বাইরে নিয়ে এলেন। ঘরের বাইরে আনার সাথে সাথে চেয়ারম্যান সাহেবের মুখে যেন কথা ফিরে এলো। তিনি এবার সবাইকে কাঁদো কাঁদো কণ্ঠস্বরে বলতে লাগলেন, এইসব একটি অশুভ আত্মার কাজ, যে কিনা আজ থেকে 5 বছর আগে খুন হয়েছে ওই বনে, আর লাশ ফেলা হয়েছে ওই ডোবায়। আর এই খুনের পেছনে জড়িত ছিলাম আমি নিজেই। আর এখন ওই আত্মা নিজের খুনের প্রতিশোধ নেয়ার জন্য বংশধর সৃষ্টি করছে। যেই মেয়ে তার বংশধর সৃষ্টি করতে পারবে না, তাকে মেরে ফেলা হয়, আর লাশ ফেলা হয় ওই ডোবায়। কি বলছেন আপনি? আমার প্রিয়াঙ্কা কোথায়? তাকে কোথায় পাওয়া যাবে? তাকে সহ অনেককে নিয়ে নেওয়া হয়েছে বংশধর সৃষ্টি করার জন্য।
গতকাল সে আমাকে বলেছে সে সফল হয়েছে। এই কথাগুলো বলে করিম শাহ শেষ নিঃশ্বাস ত্যাগ করলেন। সবাই আতঙ্কে একেবারে দিশেহারা হয়ে গেছে। এক পর্যায়ে তাকে কবর দেয়া হলো, আর সবাই খোঁজ করতে থাকলেন হারিয়ে যাওয়া সব তরুণীদের, কিন্তু কোথাও পেল না তাদের। পরের দিন সকালবেলায় সেই ডোবার পাশে অনেক মানুষের ভিড়। এই সরো সরো, দেখতে দাও। এতগুলো নির্লাশ, সবার মেয়ে আছে, কিন্তু আমার মেয়ে কোথায়? আমার প্রিয়াঙ্কা? সফল, আমি সফল হয়েছি। সফল, আমি সফল হয়েছি। আমি সফল হয়েছি। বন্ধুরা, শেষ হয়ে গেল আজকে কুয়াশার কাহিনী। একটু জটিল, একটু অন্যরকম। জটিল না, বেশ ইন্টারেস্টিং। বুঝতেই পারিনি যে তান্ত্রিকটা বেঁচে আছে। আসলে তান্ত্রিকটা বেঁচে নেই এবং তান্ত্রিককে মেরে ফেলেছিলেন করিম শাহ নিজেই, যখন তিনি জানতে পেরেছিলেন যে তার মেয়েকে খুন করেছে সেই তান্ত্রিক, এবং সেই তান্ত্রিকেরই আত্মা বা অশরীরে আত্মা এই ঘটনাগুলো ঘটিয়েছে পরবর্তীতে। এবং প্রিয়াঙ্কার লাশ পায়নি এবং সে তার বংশধর সৃষ্টি করতে চায়, সেজন্য সে কিছু মেয়েকে সে নিয়ে গেছে, যে এবং তাদের মাধ্যমে এটা হয়তো বা এখন নিশ্চয়ই বোঝা যাচ্ছে আমার মনে হয়। তাসনিয়া এবং তাহসিন নিশ্চয়ই এতক্ষণে বুঝতে পেরেছে। কৃষ্ণ লিখেছে ওয়াটার স্টোরি, মাথা পুরাই নষ্ট। অনেক ধন্যবাদ কৃষ্ণ। সোহাগ লিখেছে হাতির জিত থেকে শামিন আপু, কি গল্প, শুধু রহস্য আর রহস্য, তবে ভালো লাগছে তাই শুনছি। আচ্ছা, আমার ছোট ভাই সুজনের সঙ্গে। অনেক ধন্যবাদ আপু। আমি ধ্রুব খুনি হলো চেয়ারম্যান। হ্যাঁ, চেয়ারম্যান তো একটা খুন করেই ছিল, অন্য আর তান্ত্রিক যে ছিল সে হচ্ছে আসল মূল কালপ্রিট। এটা অনেকে বুঝতে পেরেছে, প্রেডিক্ট করেছে, অনেকে লিখে পাঠিয়েছিল, কিন্তু শেষটা একটা টুইস্ট ছিল, যেটা যে কারণে বেশি মজা লাগলো আমার কাছে অন্তত। আচ্ছা, আমি এবার জানিয়ে দিচ্ছি কারা কারা অভিনয় করেছে। আমি এত ভয় পেয়েছি যে আমি বলতে ভুলে গেছি। আজকের কাহিনীর নাম ছিল অভিশাপ। মূল কাহিনী পাঠিয়েছেন আমাদের একজন শ্রোতা মোহাম্মদ ইব্রাহিম মিয়া, এবং নাট্যরূপ দিয়েছেন শেগুফতা আবিদ শাড়ি, এবং সাউন্ডে ছিলেন সাউন্ড এডিটর খালিদ। এবং বিভিন্ন চরিত্রে যারা অভিনয় করেছে নামগুলো বলে দিচ্ছি আমি। প্রিয়াঙ্কার চরিত্রে অভিনয় করেছেন শাড়ি, দাদি সাহেরা বানুর চরিত্রে অভিনয় করেছেন মিনু, বাবা মোহাম্মদ সাইফুল ইসলামের চরিত্রে অভিনয় করেছেন আপেল, মাহমুদ এমিল, আর হেলেনার চরিত্রে অভিনয় করেছেন, অর্থাৎ প্রিয়াঙ্কার মায়ের চরিত্রে অভিনয় করেছেন কুমকুম, চেয়ারম্যান করিম শাহর চরিত্রে অভিনয় করেছেন মঞ্জুর ভাই, তান্ত্রিকের চরিত্রে অভিনয় করেছেন প্রত্যয়, পুলিশ ইন্সপেক্টর আকবরের চরিত্রে অভিনয় করেছে অরণ্য শান্ত, এলাকাবাসী 3 জনের মধ্যে মনির, খালিদ, এবং প্রতিবেশী রহিম সাহেব ছিলেন লোবান। এই ছিল আজকে কুয়াশার কলা কুশলী, এবং পুরো কুয়াশা টিমকে অনেক ধন্যবাদ জানাচ্ছি।